আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি এনাম, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকেও ভিডিও নিয়ে হাজির হয়ে গেছে এবং অ্যাজ ইউজুয়াল প্রত্যেক দিনের মতো আজকেও ডিফেন্সের আপডেট কিছু থাকতেছে এবং ডিফেন্সের নিউজ আর কি বলবো, এবং বাংলাদেশের খবর আর কি, এবং অবশ্যই হাদির খবর আছে। এবং আমার মনে হয় যে ভিডিওটা শেষ পর্যন্ত থাকবেন। আসুন ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা, আমরা প্রথমে বাংলাদেশ ডিফেন্স রিসার্চ ফোরাম ডিআরএফ তাদের ফেসবুক পেজের মধ্যে আছি, এবং ভালো লাগে তাদের যেই ইনফরমেশন, তারা যেই পোস্টগুলি দেন আর কি, এবং অ্যাপ্রিসিয়েট করি, এবং অবশ্যই তাদেরকে তো ক্রেডিট দিচ্ছি, এবং একটা ভালো কাজ করে যাচ্ছেন আর কি তারা। তো দেখেন, এরকম 7 ঘন্টা আগে তারা এরকম একটা খবর দিয়েছে, যে এটা খবরই বলবো আসলে। বাংলাদেশের যে নিউজ মিডিয়াগুলি আছে আর কি, মানে একেবারে প্রাইম যে নিউজ মিডিয়াগুলি আছে, তারা তো আসলে মানে এত তাদের হাতে খবর যে আসলে অনেক গুরুত্বপূর্ণ খবর কিন্তু তারা মিস করে যায়। তো এরকম কিছু খবর আছে, এবং অবশ্যই ডিফেন্সের কিন্তু আমরা ওইরকম টুকরো খবর আমরা দেখি না। তো দেখেন, এই পেজগুলি যারা আছেন আর কি, অবশ্যই সামরিক বাহিনীর কোনো না কোনো কানেকশন তো আছে, এবং আমি অথেন্টিক ইনফরমেশনগুলি আপনাদের মাঝখানে তুলে দেওয়ার চেষ্টা করি আর কি। তো দেখেন, এখানে ডিফেন্স রিসার্চ ফোরাম 7 ঘন্টা আগে তারা বলতেছে যে নদীর মোহনা পার করে একটু পরেই সাবমেরিনটি প্রবেশ করবে সাগরে, তারপর হারিয়ে যাবে বঙ্গোপসাগরের গভীর তলদেশে। ঠিক এখানটাতেই ভারতের ভয়, কারণ বিশাল এই সাগরে একটি সাবমেরিন খুঁজে বের করা খড়ের গাদায় সুই খোঁজার মতোই কঠিন। মানে ভাই, উপমা যে দিছেন একেবারে পারফেক্ট হয়েছে। এই কারণে একসময় ভারতীয়দের প্রধান দাবি ছিল বাংলাদেশ যেন সাবমেরিন ব্যবহার না করে, এবং তারা তাদের নিজস্ব এখানে রাডার টাডার বসাবে, নানা রকমের টেনশন, এবং এই টেনশনের যে এক একটা যে টক শো তারা করতো আর কি, মানে আমাদের মাথা ফেটে একেবারে চৌচির হওয়ার মতো অবস্থা। আসলে আমরা তখন বুঝে উঠতে পারতাম না যে আসলে তারা কীভাবে তাদের শঙ্কা নিয়ে এত খোলামেলা আলাপ করতেছে, এবং আমাদের করণীয় কী। তো দেখেন, এখানে বলতেছে আমাদের সাবমেরিন দুটি প্রযুক্তিগতভাবে পুরনো হলেও তা দিয়েই প্রতিপক্ষের উপর শক্তিশালী মনস্তাত্ত্বিক প্রভাব সৃষ্টি করতে আমরা সক্ষম হয়েছি। ভাবুন তো, ভবিষ্যতে যখন অত্যাধুনিক এআইপি প্রযুক্তির সাবমেরিন আমাদের বহরে যুক্ত হবে, তখন আমাদের শক্তির সমীকরণ কোথায় গিয়ে দাঁড়াবে। মানে অলরেডি তো তারা ওই নিউক সাবমেরিন আসতেছে, এইটা ওইটা, এবং এইগুলি তারা প্রচার করে বেড়াচ্ছে, এবং আমরা মানে তাদের এই টেনশন দেখতে চাই। নেদারল্যান্ডসের সাথে আমরা রিসেন্টলি একটা চুক্তি করেছি, এবং এইটা নিয়ে তারা তাদের মানে কী যে একটা অবস্থা, এবং বিশেষ করে পশ্চিমবঙ্গের গদি মিডিয়া আর কি। তো দেখেন, এখানে ভিডিওটা সৌজন্যে বলতেছে যে বাংলাদেশ নৌবাহিনীর সাবমেরিন। তো আসলে আমরা ভিডিওটা একটু দেখি। ভালো লাগে ভাই, মানে নদীর ভিতর থেকে মোহনা পার করে সাগরে ঢুকতেছে, মানে আমাদের গর্ব ভাই। মানে আরো তো 6টা 7টা 10টা আসার কথা আছে, এগুলি আসলে কি হবে, মানে ওদের টেনশন দেখলে আমাদের ভাই আনন্দ আর কি। বাংলাদেশ শক্তিশালী হোক, এবং প্রত্যেকটা ডিপার্টমেন্ট ভাই। কি একটা অবস্থা! মানে এইগুলি বাংলাদেশের যত বাড়বে ততই কিন্তু বাংলাদেশ নৌবাহিনী শক্তিশালী হবে আর কি। মানে আমরা রিসেন্টলি শুনেছি যে 6টা বাংলাদেশ আরও যোগ হবে, এবং এগুলি যোগ হইতে হবে ভাই। বাংলাদেশের গর্ব। তো দেখেন, এখানে আমি আরও একটা আপনাদেরকে ভিডিও দেখাই। সেটা হচ্ছে যে আগামীকালকে, আজকে যখন ভিডিওটা আমি রেকর্ড করতেছি, আজকে 15 তারিখ, এবং আগামীকালকে বিজয় দিবস। এবং আমরা জানি যে বিজয় দিবসকে আসলে শ্রদ্ধা জানাবে এরকম মানুষের কোনো অভাব নাই, এবং বাংলাদেশের 18 কোটি মানুষ বাংলাদেশের বিজয় দিবস পালন করবে, এটা ভাই চোখ বন্ধ করে আমরা কিন্তু বলতে পারি আর কি। তো দেখেন, এখানে 54তম বিজয় দিবসের জন্য একটা ওই মহড়া হচ্ছে আর কি। ওই 54 জন প্যারাট্রুপার উপর থেকে জাম দিবে, এবং এটা আশিক চৌধুরী সাহেব ওখানেও থাকবেন আর কি। এবং এই অনুশীলনের একটা ভিডিও কিন্তু আমাদের হাতে আসছে, এবং আমরা একটু দেখি। ডিফেন্স রিসার্চ ফোরাম ডিআরএফ তারা বলতেছে যে 54তম বিজয় দিবস উদযাপন উপলক্ষে আজ ছিল শেষ প্রস্তুতি। একসাথে বিমান থেকে প্যারাজাম করেছে 54 জন সশস্ত্র বাহিনীর সদস্য। আশিক চৌধুরী সাহেবও আছে এখানে, এবং ওই আমরা দেখছি যে হাদির মানে ছবিটা উনি ওনার হেলমেটে মানে লাগিয়ে নিয়েছিলেন আর কি, একটা শ্রদ্ধা দেখানোর জন্য আর কি। তো দেখেন, আমরা ভিডিওটা দেখি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ।
মানে কি সুন্দর লাগতেছে না? বাংলাদেশের গর্ব। এটা ওই গিনেস বুকে কিন্তু মানে একটা বিশ্ব রেকর্ডের মানে খাতায় বাংলাদেশের নাম উঠে যাচ্ছে। 54 জন কখনো কিন্তু এই স্কাই ডাইভ দেয়নি, মানে ওই দেশের নিজস্ব পতাকা নিয়ে আর কি। বাহ। Yeah, you can be the greatest, you can be the best, you can be the king of... Think I'm okay at last, but I don't know if that can erase all the past and the pettiness. A reflection of the emptiness, hilarious. You think you're worth my time, you're delirious, mysterious, because you hide behind a fake exterior, inferior. You know I'll always be a bit superior. Get off of me, this ain't no humble brag. I want you to hear words, you can say them back. I want you to feel free from the chains at last, and to believe in what you got, it was built to last, yeah. বাংলাদেশের গর্বের জায়গাগুলি খুব কম, এবং আমরা দেখতেছি যে সামরিক বাহিনী তারা চেষ্টা করতেছে যে আমাদের কিছু স্মরণীয় মুহূর্ত আর কি উপহার দিতে আর কি। তো বন্ধুরা, আসেন আমরা বাংলাদেশের খবরে যাই। এবং দেখেন, গতকালকে কিন্তু ফেক নিউজ ছড়ানো হচ্ছে, এটা আইএসপিআর বাংলাদেশ একটা ঘোষণা দিয়েছে, এবং ধরে ধরে যারা ফেক নিউজ ছড়াচ্ছিল, ভাই আমাদের এখন বিপদ। আগে ওই মানে কাংলিয়া দেশের তারা ওই গুজব ছড়াইতো, এখন ওই পাকিস্তানকে ভালোবেসে আবার অনেকে পাকিস্তানপন্থী লোকজন আছে, তারা আবার গুজব ছড়াচ্ছে ভাই। মানে এই পাকিস্তান ভারতের মাঝখানে পইটা তো আমাদের চিরাচাপটা অবস্থা আর কি। তো দেখেন, আইএসপিআর বাংলাদেশ, এরা তো সামরিক বাহিনীর মুখপাত্র, মানে এটা একেবারে সরাসরি সেনা প্রধানের মানে নজরের মধ্যে থেকে কিন্তু এটা পরিচালিত হয়। এইটাকে তো বিশ্বাস করতে হবে। মানে সুদানে আমরা দেখছি যে বাংলাদেশে উপরে হামলা হয়েছে, এবং আপনারা অনেকে বলতেছেন যে এটা পাকিস্তানিরা এসে মানে উদ্ধার করেছে, এবং আমরা যতটুকু জানি যে বাংলাদেশিদেরকে উদ্ধার করে, এবং অন্য যেই উইং আছে আর কি, যারা মিলিটারি আর কি, তো তারা ওখানে পরে যুক্ত হয়, এবং এই তাদেরকে বাংলাদেশি যারা আছেন ওখানে আহত নিহত তাদেরকে তো উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়, এবং পুরো বাংলাদেশের বাহিনীদেরকেই উদ্ধার করে বাংলাদেশিরাই। তো দেখেন বন্ধুরা, আমরা ওই আইএসপিআর বাংলাদেশে এখানে আছি, এবং একেবারে 40 মিনিট আগেও কিন্তু তারা মানে পোস্ট দিয়েছে, এবং এইটা খুব অথেন্টিক। তো দেখেন, 20 ঘন্টা আগে আইএসপিআর, এই যে এখানে আইএসপিআর বাংলাদেশ, তারা এই ফেক নিউজের ছড়াছড়ি, just in Pakistan Army QRF teams rescued 41 Bangladeshi soldiers in today's UN base attack in Sudan। মানে এগুলি সব ফেক ভাই, এগুলি ভুয়া নিউজ, এবং এগুলি আমি এই পোস্টটা দেওয়ার পরে আমাকে আবার আপনারা তেড়ে আসছেন যে ভারত এবং তুরস্ক থেকেও এগুলো ছড়ানো হচ্ছে। তো তারা ওই মানে রুট একটা, মানে যেই একটা প্ল্যাটফর্ম গুজব ছড়িয়ে দিচ্ছে, তাদেরকে এই রেফারেন্স আকারে প্রচার করা হচ্ছে, এবং এগুলি সব ভুয়া। ব্রেকিং, সুদানে বেইসে হামলার পর পাকিস্তানের সেনাবাহিনীর কিউআরএফ কমান্ডোদের সহায়তায় 41 বাংলাদেশি সেনা উদ্ধার হয়েছে অতর্কিত হামলায় 6, মানে এগুলো সব ফেক। দেখছেন, মানে বিভিন্ন জন তারা এগুলি প্রচার করছে, একই কথা। আগে ভাই আমরা ওই হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি এবং বিজেপি এবং ভারত থেকে বাংলাদেশে ওই যে হিন্দুরা বাংলাদেশে আক্রমণের শিকার হয়েছে, ওইটা আমরা পাগল হয়ে গেছিলাম 5ই আগস্টের পর আর কি। তো ওই সময় যে প্রচারণা হয়েছে, এবং দেখেন এখন আবার পাকিস্তানের হয়ে আবার কারা এইসব গুজব ছড়াচ্ছে দেখেন। মানে আমরা ভাই ভারত পাকিস্তানের এই ভক্ত শ্রেণীদের মানে বলবো যে একটু বুঝে শুনে আপনারা চলেন, এবং এত প্রেম ভালোবাসা ভাই ভালো না। আপনারা ওই ভারত বাংলাদেশের উপরে প্রেম ভালোবাসা না দেখিয়ে বাংলাদেশের উপরে ভালোবাসলে আমার মনে হয় যে আমাদের জন্য একটু সুবিধা হয় আর কি। আইএসপিআর বাংলাদেশ এটা খুবই অথেন্টিক একটা পেজ আর কি। আইএসপিআর মানে হচ্ছে দ্য ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনস। আইএসপিআর ইজ দ্য পাবলিক রিলেশনস ডিভিশন অফ দ্য বাংলাদেশ আর্মড ফোর্সেস। এর উপরে ভাই কথা নাই। তো বন্ধুরা, বিএনপির জন্য সুখবর, 25 তারিখে আমরা জানি যে তারেক রহমান বাংলাদেশে আসবে, এবং লন্ডনে তারেক রহমানের বিদায় সম্বর্ধনা দেওয়া হবে আগামীকাল। তো এটা আমরা জানলাম, এবং দেখেন এখানে বাংলাদেশে এখন এই সব পন্থীরাই আছে। ঢাকা ইউনিভার্সিটিতে যেরকম রাজাকার বলে মানে গোলাম আজমের ছবি রাস্তার মধ্যে পেইন্ট করে যেভাবে করা হয়, মানে আমরা দেখছি যে এক ধরনের উৎসবই পালন করা হয়।
হয়, রাজাকার বলে একটা মানে প্রতীকী একটা চিহ্ন করে সেখানে স্যান্ডেল ছোড়া হয়। ঢাকা ইউনিভার্সিটি ভাই এখন এই দুই পক্ষেরই একটা সমাবেশ হবে আর কি, মানে ওই গোলাম আজমকে যারা মানে মুক্তিযোদ্ধা বলে স্বীকার করেন আর কি তাদেরও অনুসারীরা তারাও উৎসব করবেন, এবং এক পক্ষ আছে যারা রাজাকার হিসেবে জুতা মারবেন তারাও কিন্তু ওখানে থাকবে আর কি। তো এক পক্ষ বলবে যে তারা ভারতীয়, আরেক পক্ষ বলবে পাকিস্তানি আর কি। তা আমরা বসে বসে গ্যালারিতে মজা দেখবো আর কি। ভারত পাকিস্তানের দুই রকম একটা দুই দেশের একটা ম্যাচ অনুষ্ঠিত হবে, এবং সেখানে কখনো ঢাকা ইউনিভার্সিটির মধ্যে হবে, কখনো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হবে বটতলার মধ্যে এরকম একটা ছবি চলে আসছে, একদম বড় স্ক্রিনে তারা এরকম লাগিয়ে রাখছে, এটা সিনেমা চলতেছে ভাই। এবং তুই রাজাকার এইসব ভিডিও তারা ওখানে প্রচার করছে, এবং এটা গতকালকে আর কি। তো এইগুলি ভাই এখন মানে মাইনা নিতে হবে আর কি, মানে এটা করার কিছু নাই। আমরা বাংলাদেশপন্থী মানুষ, আমরা ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ দেখতে থাকবো আর কি। তো দেখেন জুলকারনাইন সাহেব একটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছেন। অনেকে বলতেছিলেন যে আদাবর বাড়ি, ছাত্রলীগ এই সেই, কিন্তু এর পিছনে যে আবার কাংলিয়া দেশের রয়ের মানে হাত আছে, ভারতের হাত আছে, এটা কিন্তু আমরা মানি আর কি। মানে হাদিকে তো মারার একটা প্ল্যান করেছিল, কিন্তু আমার যে প্রশ্ন সেটা হচ্ছে যে এই হাদি তো আসলে ইনকিলাব মঞ্চ চালায় না, মানে ইনকিলাব মঞ্চ চালানোর আবার আরেকটা মাস্টার মাইন্ড আছে। তো উনি দেশের মধ্যে থাকেন না দেশের বাইরে থাকেন, এটা নিয়েও আমি কথা বলে ভাই বকা খাইছি আর কি আপনাদের কাছ থেকে। কিন্তু এটা কিন্তু আসলে মেনে নিতে হবে যে হাদি কিন্তু ইনকিলাব মঞ্চ এত বড় একটা কালচারাল সেন্টার নিয়ে উনি চালানোর মতো তার ওইরকম অবস্থা নাই। এবং আমরা দেখছি যে এই হাদির এই পাশেই কিন্তু যে শুটার, সে কিন্তু দীর্ঘ কয়েকদিন তার সাথে ঘোরাফেরা করছে আর কি। তো এই দলটার ভিতরে মানে ইনকিলাব মঞ্চের মধ্যে কে আসবে কে যাবে, এটা কি শুধু হাদির নিয়ন্ত্রণ করতো নাকি হাদির উপরে আরও মানে কেউ আছেন আর কি। তো এটাই ছিল আমার মূল কথা। এবং এটা যদি ছাত্রলীগ হয় বা ভারতের হয়, তাহলে তাকে আবার আশ্রয় কেন দিতে হবে ইনকিলাব মঞ্চে? এটা কি হাদি জেনে শুনে করে নাই? মানে তার কি পূর্ব পরিচয় হাদি জানতো না যে সে ছাত্রলীগের এবং সে একজন মানে কিলার, একজন শুটার? এবং হাদি যদি নাও জানতো তাহলে মানে ইনকিলাব মঞ্চ যে চালায় সে তো জানার কথা। তাহলে আপনারা আশ্রয় দিবেন, প্রশ্রয় দিবেন এবং মানে গোলাগুলি করবেন এবং দোষ চাপাই দিবেন হচ্ছে ভারতের উপরে, এটা কেমন কথা? ভারত তো জড়িত, কিন্তু এটা আবার একটা সবাই মিলে ঝুলে একটা গেম হচ্ছে কিনা, এটা কিন্তু ওই জুলকারনাইন সাহেবের মনে হয় উনিও এটা বুঝছেন এবং উনি লেগে আছেন এটার পিছনে। তো দেখেন একটা পোস্ট উনি দিয়েছেন 12 ঘন্টা আগে। ইনকিলাব মঞ্চের সংগঠক ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্য গুলি করার ঘটনার সাথে জড়িত শুটার সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান এবং তার সহযোগী মোটর বাইক চালক আলমগীর হোসেন একই দিনে 12 ডিসেম্বর ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশ করার পর জাহাঙ্গীর কবির নানকের পিএস মোহাম্মদ মাসুদুর রহমান বিপ্লব ফয়সাল করিম মাসুদকে এই ভারতীয় নম্বরটি জোগাড় করে দেন বলে বিশেষ গোয়েন্দা সূত্রে জানা যায়। এই যে এই নাম্বারটা আর কি, হ্যাঁ, 9160013940, এই নম্বরটি ব্যবহার করে গতকাল 13 ডিসেম্বর রাতে কয়েকটি নম্বরে নিজেদের এই সেলফি পাঠান ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান। পাঠান মানে আপনি কইরা বলে ভাই, মানে কি কম। যে সকল নম্বরে এই ছবিটি পাঠানো হয় তার একটি ইন্টারসেপ্ট করে এই ছবিটি পাওয়া যায়, যা গতকাল ভারতের আসাম রাজ্যের গুয়াহাটিতে তোলা হয়েছে বলে নিশ্চিত হয়ে গেছে। মানে এখন ওই আইনশৃঙ্খলা বাহিনীও কিন্তু তাকে গ্রেপ্তারের আশা ছেড়ে দিছে। এবং দেখেন মানে শুটার এসে ওখানে সেলফি তুলে তার এই আত্মীয় স্বজন মানে কুটুমদের কাছে পাঠিয়ে বেড়াচ্ছে। এবং জুলকারনাইন স্যার, এটা উনি জুলকারনাইন স্যারের সাথে সম্ভবত ডিজিএফআই বা বাংলাদেশ সামরিক বাহিনীর বা আইন শৃঙ্খলা বাহিনীর গোয়েন্দাদের হয়তো ভালো কানেকশন আছে, বাট আমাদের গোয়েন্দারাও তো আসলে কম না। ধরে নিচ্ছি যে কারোর সাথেই হয়তো কোনো কানেকশন নেই, জুলকারনাইন স্যার একলা ইগলি করতেছে। তো ভাই আমরা কিন্তু পিছা ছাড়বো না। মানে এখানে দাবি উঠছে যে ও যেখানে আছে ভারতে গিয়ে তারে উঠায় নিয়ে আসা লাগবে, মানে এটা আমাদের দাবি ভাই, এটা আমরা ছাড়বো না। তারা ওখানে বৈশা ওই সন্ত্রাসীদেরকে চাষ করবে আর আমরা এখানে চুপচাপ বসে থাকবো, এটা হবে না। মানে তারা তো ওই পাহেলগামের মতো আচরণ করতেছে। মানে পাহেলগামে আমরা দেখছি না, ওখানে পাহেলগামকে 2-3 ঢুইকা মানে কয়েকজনকে মেরে দিল এবং ওরা পাকিস্তানকে ওই অপারেশন সিন্ধুর নাম করে তারা হামলা করছিল। এখন আমরা কি করব? আমরা তাদের দেশের মধ্যে ঢুইকা যদি এখন বোম্বিং করা শুরু করি, মানে এটা কি শোভা পায়? তারা তো এই মানে আওয়ামী লীগ ইটসেলফ কিন্তু এখন একটা সন্ত্রাসী দল, এবং এই শেখ হাসিনা ওখানে যারা আছে সকাল বিকালে ভাই হুমকি দিচ্ছে বাংলাদেশের উপরে।
এবং তাদের এই যে শুটার টুটার এগুলি 70 জন 80 জন ঢুকতেছে, তারা আবার বিভিন্ন দলের সাথে লোকজনের সাথে কথাবার্তা বলতেছে এবং আশ্রিত হচ্ছে আর কি। তো এইগুলো তো আসলে আমাদের শঙ্কার কারণ আর কি। ডাকসু ভিপি সাদিক কায়েমের নেতৃত্বে 10 সদস্যের টিম সচিবালয়ে, তো উনি আবার নতুন একটা আন্দোলনের একটা উপলক্ষ পাইছে আর কি। তো আন্দোলন করুক ভাই। তো দেখেন এখানে এয়ার অ্যাম্বুলেন্স তোলা হচ্ছে ওসমান হাদিকে। তো এটা আমরা মানে আল্লাহর কাছে দোয়া করি যে উনি যেন ফিরে আসে আর কি। কারণ অনেক উনি মানে 3 জন ব্যক্তির নামই আমি বলবো, যে এক হচ্ছে যে তারেক আর কি, ওই আপনারা বলেন না যে তারেক, মানে এই 5ই আগস্টের আগে এবং পরে তাদের কিন্তু যথেষ্ট ভূমিকা ছিল, এবং হাসনাত আবদুল্লাহ, এই 3 জনের নাম কিন্তু আমি নিতেই পারি আর কি। এবং এই হাদি, এরা কিন্তু মানে 3 জনই কিন্তু যার যার জায়গাতে কিন্তু নেতা হওয়ার তাদের কিন্তু যোগ্যতা আছে এবং তারা কাজ করে যাচ্ছে। মানে আমরা দেখছিলাম যে তারেক মানে জনতার তারেক আর কি, ওই পিনাকির এক সময় পেটের মধ্যে ছিল এবং এখন কিন্তু উনি 360 ডিগ্রি উল্টায় পিনাকির এগেনস্টে উনি কথা বলেন। এবং হাসনাত আবদুল্লাহ কিন্তু আগে যতটুকু উল্টাপাল্টা বলতেন এখন একটু গণতান্ত্রিক হয়েছেন আর কি। এবং হাদি তো আসলে হাদিও কি আসলে পিনাকির কাছ থেকে বের হয়ে আসার চেষ্টা করতেছিল, আই ডোন্ট নো, বাট ইনকিলাব মঞ্চ তো আসলে তৈরি করছে ওই পিনাকি আর কি। ইনকিলাব মানে তার সকাল বিকালে তো ইনকিলাবের ভিতরেই বসবাস পিনাকির। তো যাই হোক, ভাইটা বেঁচে আসুক এবং দোয়া করি আর কি। মাসকাওয়াত আহসান, উনি এডিটর ইন চিফ সাউথ এশিয়া, উনি বলতেছেন যে ভারত এখন বাংলাদেশ বিরোধী সন্ত্রাসীদের অভয়ারণ্য। মানে এইটা ভাই স্বীকার করতে হবে। তো এই দেশটাতে এখন কি করা যায়? জাতিসংঘে ওঠান না ভাই, জাতিসংঘে উঠান, এবং এগুলি আর নিতে পারতেছি না। এবং এটা কিন্তু আমরা দেখছি যে ভারতীয় হাই কমিশনারকেও ওই প্রণব ভার্মাকে মানে তলব করা হয়েছিল ওই ফরেন মিনিস্ট্রিতে, এবং হাদির উপর হামলাকারীরা যেন ভারতে ঢুকলে গ্রেপ্তার করা হয়, এটা আহ্বান জানানো হয়। তো এইটার পরে আবার ওই তারা মানে বিবিসি এরকম নিউজ করেছে যে অন্তর্বর্তী সরকারের দাবি প্রত্যাখ্যান ভারত সরকারের, মানে তারা বলতেছে যে তাদের ওখানে কেউ কিছু নাই। ঢাকার অভিযোগ প্রত্যাখ্যান করে দিল্লির বিবৃতি। দেশ রূপান্তর বলতেছে যে ভারতের ভূখণ্ড কখনো বাংলাদেশের স্বার্থবিরোধী কোনো কার্যক্রমের জন্য ব্যবহার হয়নি বলে প্রতিক্রিয়া জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কিছু দাবিকে প্রত্যাখ্যান করেছে দিল্লি। ভাই এগুলো সব প্রমাণ নিয়ে ওই জাতিসংঘে নিয়ে যান আপনারা, মানে এই জাতিসংঘে ভারতকে ভাই ওই কোর্টে উঠান ভাই, এইটা এখন একটা সুযোগ। আর মানে তারা চুপ হয়ে যাবে, আদারওয়াইজ কিন্তু এই আমরা সকাল বিকাল কিন্তু এরকম দেখতেই থাকবো। আর বন্ধুরা, আমরা 71-এ পাকিস্তানের সাথে যুদ্ধ করে একটা মানচিত্র পেয়েছিলাম, একটা স্বাধীনতা পেয়েছিলাম, এবং ভারতের সাথে 71-এর পরে আমাদের যে সম্পর্ক, এখন রীতিমতো ভারতের সাথে আমাদের যুদ্ধ করতে হচ্ছে আর কি। তো দুটো দেশেই আসলে বাংলাদেশের কেউই কখনো বন্ধু ছিল না। আমরা পাকিস্তানের সাথে লিয়াজও করতে পারি, একটা অ্যালায়েন্স তৈরি হইতে পারে ভারতকে ঠেকানোর জন্য, কিন্তু এর বেশি আমার মনে হয় না যে তাদের কাছ থেকে কোনো এক্সপেকটেশন রাখা উচিত আর কি। তো বন্ধুরা, আমরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষের মানুষ, এবং আমরা বাংলাদেশের দালাল। আমরা চাই যে প্রচুর আমাদের মতো বাংলাদেশি দালাল তৈরি হোক, না পাকিস্তান না ভারতের দালাল বাংলাদেশে অবস্থান করুক, বা বাংলাদেশে অবস্থান করে তাদের পক্ষে স্লোগান দিক আর কি। বন্ধুরা, এখনকার মতো এটুকুই। যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক কমেন্ট করবেন, শেয়ার করে দেবেন এবং সাথে থাকবেন। তো বন্ধুরা, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।